বর্ষা এখন চরমে আর আমরাও পৌঁছে গিয়েছি মৌসুনী আইল্যান্ডে। এখানকার বেস্ট রিসর্টটিতে থাকবো বলে ঠিক করেছি, কারণ এখানকার ভিউ নাকি অসাধারণ। সন্ধ্যাবেলা অসাধারণ হয় দৃশ্যটা। উইকেন্ডের ছুটিতে কম খরচে গিয়ে ঘুরে আসার জন্য একটি ভালো জায়গা মৌসুনী আইল্যান্ড। তবে বর্ষাকালে কেমন জায়গাটি, রাস্তাঘাটি বা কেমন আছে সেসব ব্যাপারে ইনফরমেশন দেবো আপনাদের। আর এখানে কিভাবে পৌঁছবেন এবং খরচ কত পড়বে তার ইনফরমেশনও থাকবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। ভোর 4টের নামখানা লোকালে চেপে বসলাম আমরা 5 জন, আর বাকি 5 জন আসবে পরের ট্রেনে। শুরুতে প্রায় ফাঁকা থাকলেও আলো ফোটার সাথে সাথে ট্রেনেও কিন্তু ভিড় বাড়তে লাগলো। এখান থেকে আমরা পৌঁছবো লক্ষ্মীকান্তপুরে। তবে এই ভোর 4টের ট্রেনটি কিন্তু সেখানে 1 ঘন্টা খানেক দাঁড়িয়ে থাকে। সেখান থেকে নামখানা আরও প্রায় 1 ঘন্টা। লক্ষ্মীকান্তপুরে পৌঁছানোর পর ঠিক করলাম অভিজ্ঞতাকে দিয়েই আজকের ইন্ট্রোডাকশনটা দেওয়াবো। চলুন কথা বলি। অভিজ্ঞতা, গুড মর্নিং। वेरी गुड मॉर्निंग। तेरा करोड़ फोन किया था। তো তুমি কি খাচ্ছ? এটা ঘুগনি? घुगनी विद सलाद। আমরা তো লক্ষ্মীকান্তপুর চলে এসেছি। আর কতক্ষণ লাগবে যেতে এখান থেকে? 1 hour 15 minutes মানে total, all total. After break 40 minutes. হ্যালো এভরিওয়ান, আমরা এসে গেছি এখন লক্ষ্মীকান্ত মানে পুরে। এইখানে মোটামুটি 25 মিনিট থেকে 30 মিনিট মতো ট্রেনটা থামে। তারপরে আবার যাবে নামখানার দিকে। মাদাই, বিশ্বজিৎ, সুমিত দা, মনোজিৎ অ্যাকচুয়াল ব্লগার। তো আমরা একটু পরে আবার এখান থেকে নামখানার দিকে যাচ্ছি। থ্যাংক ইউ। এখন বাজে 5টা বেজে 57 মিনিট আর 20 মিনিটের মধ্যে ট্রেনটি ছাড়বে। আমরা এখন লক্ষ্মীকান্তপুরে, এরপর আমরা যাব নামখানা। এখান থেকে আর ঘন্টা খানেক লাগবে নামখানা। এবার সেখান থেকে আরও 1 ঘন্টা 15-20 মিনিট মতন লাগবে আমাদের গন্তব্যে পৌঁছতে। সময় হলে ট্রেনটি ছেড়ে দিল। এতক্ষণে ভালো মতন আলো ফুটে গিয়েছে চারিদিকে, এবং দেখলাম বর্ষার কারণে চারিদিকে কিন্তু জল আর জল। চলে এসেছি নামখানায়। দেখছেন নামখানা স্টেশন থেকে বেরোচ্ছি। বাইরে থেকে আপনি টোটো, অটো এগুলো পেয়ে যাবেন। চলুন ওখান থেকে একটা কিছু করা যাবে। এই মাসের জন্য কিছু একটা ব্যবস্থা করে রয়েছে ওরা তো মনে বেরিয়ে এসেছি স্টেশনের বাইরে থেকে। একটু বেশি ভাড়া চাইছিল, তবে আমরা যখন বেরিয়ে একদম রোডে চলে এলাম তখন কিন্তু আমরা মাত্র 300 টাকা দিয়ে এই পুরো অটোটা রিজার্ভ করেছি। আমরা 5 জন আছি। এই ট্যুরটা প্ল্যান করার সময় সবচেয়ে বেশি যেটা চিন্তার কারণ ছিল সেটা ছিল জল। কারণ এত বৃষ্টি হয়েছে, এদিকটায় কিন্তু প্রত্যেকটা স্টেশনেই জল ভর্তি। তবে এখানকার রাস্তাঘাট দেখলাম একদম সুন্দর রয়েছে। সত্যি এত ভালো রাস্তা পাবো এটা কিন্তু আশা করিনি। তবে বাদিক ডান দিকে দেখছেন এত জল, এগুলো কিন্তু সব মাঠ বা ক্ষেত, সব ডুবে গিয়েছে। রাস্তাগুলি যথেষ্ট উঁচুতে, তাই কোনো রকম কোনো সমস্যায় হলো না আমাদের 7 মাইলের ঘাট পৌঁছতে। তো দেখছেন আমরা চলে এসেছি এবার 7 মাইলের সেই জেটি ঘাটে। কতক্ষণ দাদা? 20-25 মিনিট নাকি? 10 মিনিট? 10 মিনিট দাঁড়াও, কি হবে? তো হাওয়া চলছে। ওই যে ওইটাই আসবে না? হ্যাঁ, ওটা ওখান দিয়ে ঘুরে আসবে। ওই দেখছেন ওই পারে আমাদের যেতে হবে। চলে গেছে ওই পার থেকে। ধরুন 10 মিনিটের মধ্যে রিটার্ন আসবে। এবার আমাদের আবার ওপারে গিয়ে আবার টোটো বুক করার ব্যাপার আছে। চিনাই নদী বর্ষায় ফুলে ফেপে উঠেছে একদম। দেখছেন আমরা এখন চিনাই নদী পার করব। তো সবাই এখানে এসে আমরা বসে গেছি বোটে। আর আমাদের লক্ষ্য হচ্ছে ওই পারটায় যাব আমরা। ওপারেই আমাদের রিসর্ট রয়েছে। মাথা পিছু 5 টাকা করে দিয়েই আপনি এখান থেকে বোট পারাপার করতে পারেন।
তবে প্রতিটি বোটের সময়ের মধ্যে আধ ঘন্টার অন্তরাল রয়েছে। আর ওপারে পৌঁছে মাথাপিছু 35 টাকা করে দিয়েই টোটো পেয়ে যাবেন আপনি, আর পৌঁছে যেতে পারবেন আপনার পছন্দের রিসর্টে। আর চলুন এখন দেখুন কিছু সিনেম্যাটিক ভিউ। মৌসুমী দ্বীপে পৌঁছে বুঝলাম যে বর্ষার প্রকোপ এখানে আরো ভারী। চারিদিকে শুধু জল আর জল, তবে রাস্তা কিন্তু এখানেও শুকনো, কারণ রাস্তাগুলি ইচ্ছে করেই যথেষ্ট উঁচুতে বানানো। এই বাদিকে দেখছেন একটি আর্সেনিক মুক্ত কল প্রায় 1 তলার উপরে রয়েছে। আর পৌঁছে গেলাম আমাদের আনন্দধারা রিসর্টে। এখানে আপনি এসি নন এসি সব রকম রুমই পেয়ে যাবেন, আর পেয়ে যাবেন 1300 টাকার মধ্যে ভালো প্যাকেজ। দেখতে পাচ্ছেন অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে আনন্দধারায়। আর এখানকার ফিচার যেটা মেন সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন এখন চলছে জোয়ার, আর এখন জোয়ারের সময় জল একদম রিসর্টের গায়ে চলে এসেছে, আর তার উপরে রয়েছে এরকম বসার জায়গা। সন্ধ্যাবেলা কিন্তু অসাধারণ হতে চলেছে ব্যাপারটা। প্রথম নজরেই গাছগাছালিতে ভরা এই রিসর্টটিকে আপনার ওয়েল ডেকোরেটেড এবং সুন্দরী মনে হবে, তবে অন্যান্য সিজনে কিন্তু এই জায়গাটিকে আরও ভালোভাবে সাজানো হয়ে থাকে। এটিকে একরকম অফ সিজনই বলা যেতে পারে। প্রবল বর্ষার সময়, তাই সারাদিনই প্রায় সমুদ্রের জল আছড়ে পড়ে রিসর্টের গায়ে এই মাচাগুলির নিচে। আর এখানে পরপর যে কটি রিসর্ট রয়েছে সবকটিতেই কিন্তু এরকমভাবে সুন্দর বসার জায়গা রয়েছে, যেখান থেকে আপনি এত সুন্দর একটা ভিউ পাবেন। অসম একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। এই দেখছেন আমার পিছনটায়, এই সাইডটা থেকে শুরু করে পুরো এই দিকটায় বসার জায়গা রয়েছে। প্রচুর লোক একসাথে এখানে বসে এনজয় করতে পারেন। আর এখানে দেখছেন চারিদিকে চাঁদোয়ার মতন লাইট লাগানো রয়েছে। সন্ধ্যাবেলা অসাধারণ হয় দৃশ্যটা। আর এখন যেটা হচ্ছে সেটা তো আপনাদের দেখাচ্ছি, দেখুন। রিসর্টের তরফ থেকে প্রতিদিন সন্ধ্যাবেলা 5টা থেকে রাত 11টা অবধি মিউজিক সিস্টেম চালিয়ে নাচ গানের ব্যবস্থা থাকে, তাই এখানে আসলে খুব এনজয় করবেন আপনারা। আর তার সাথে রয়েছে বারবিকিউয়ের ব্যবস্থা, তার জন্য কিন্তু কিলো প্রতি 400 টাকা করে আপনাদের পে করতে হবে। সকাল হোক কি সন্ধে, এই জায়গাটিতে বসার অনুভূতি কিন্তু অন্যরকম বন্ধুরা। এর থেকে ভালো বসার জায়গা আর পাওয়া যাবে বলে তোমার মনে হয় না। একদম সমুদ্রের উপরে এরকম দেখছেন, এই যে মাচা করা রয়েছে, এই মাচার উপরে চেয়ার টেবিল পাতা রয়েছে। বসুন এখানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে, আর পুরো ভিউটাকে এনজয় করুন। ভোর রাত্রে জার্নি স্টার্ট করে এতটা রাস্তা পেরিয়ে এখানে এসে পৌঁছে এই পরিবেশে, এই হাওয়ায় প্রাণটা যেন জুড়িয়ে গেল। আগেই বলেছিলাম যে আমাদের গ্রুপের অর্ধেক কিন্তু এখনো আসা বাকি, আর তারাও চলে এলো কিছুক্ষণের মধ্যে। আর এসে তারাও কিন্তু এই জায়গাটিকেই পছন্দ করলো বসবার জন্য। আর তারপর চলল জমিয়ে আড্ডা, খোশ গল্প। আসা মাত্রই আপনাকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে একটি ডাব দেওয়া হবে। আমাদের যে রুমগুলো অ্যালট করা হয়েছিল সেগুলি কিন্তু একদম খারাপ ছিল, ওয়াশরুম পরিষ্কার ছিল না, আরও কিছু ইস্যু ছিল, কিন্তু বলার পর চেঞ্জ করে দিল। আসার আগে দেখেছিলাম যে এখানে একটি ছোট্ট সুইমিং পুলও আছে, তবে সত্যি বলতে কি সেটি এখন অপারেশনাল নয়, হয়তো বর্ষার পর এটিকে আবার অপারেশনাল করা হবে। 3 রকম মাছ দিয়ে দুপুরে লাঞ্চ, সন্ধেবেলায় বারবিকিউ চিকেন এবং রাত্রে চিকেন, তা রুটি না ভাত আপনি ঠিক করবেন। আর পরদিন সকালে কচুরি, ডিম সেদ্ধ এবং ঘুগনি, এগুলো থাকবে আপনার প্যাকেজে। তবে এর মধ্যে বারবিকিউ চিকেনটা কিন্তু প্যাকেজের বাইরে, ওটার জন্য 400 টাকা করে আপনাকে পে করতে হবে। সব মিলিয়ে ঠিকঠাক ব্যবস্থা, তবে খাবারের মান আরেকটু ভালো হলে ভালো হতো। সারাদিন হই হুল্লোড়ের পর নামলো সন্ধ্যা, আর সন্ধ্যায় সেজে উঠল রিসর্টটি। রিসর্টে আসা বাকি টুরিস্টরাও দেখলাম একে একে বিচের দিকে গিয়ে ওই বসার জায়গাগুলিতে বসছেন, আর একটু পরেই হয়তো মিউজিক সিস্টেমের সাথে সাথে নাচ শুরু হবে। আজ আর বিশেষ কিছু দেখানোর নেই, দেখা হচ্ছে কাল সকালে। সকাল সকাল বেরিয়েছি, আর ঠিক রিসর্টের উল্টো দিক থেকে একটা রাস্তা চলে গেছে। হ্যাঁ, আর এই গলি দিয়ে আমরা যাচ্ছি ম্যানগ্রোভ দেখতে।
ভাবতেই পারা যায় না যে এরকম একটি প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে গিয়ে আপনি এরকম সুন্দর একটি জায়গায় পৌঁছবেন। দেখুন ভোরের আলোয় চারিদিকটা কত সুন্দর হয়ে আছে। এখন ভাটার সময়, তাই জল অনেক দূরে দেখা যাচ্ছে, তবে জোয়ারের সময় কিন্তু জল চলে আসে এই খান অবধি। পিছনে দেখতে পাচ্ছেন পুরো ম্যানগ্রোভ, পুরো বিচ জুড়ে জেগে রয়েছে ম্যানগ্রোভের গুড়িগুলো। সূর্যের তেজ বেড়ে গিয়েছে, আরেকটু ভোরবেলা আসলে আরেকটু হয়তো ভালো লাগতো জায়গাটা। দুপুর 12:20 ট্রেনে নামখানা থেকে ট্রেন ধরবো এবং ফিরে যাব বাড়ি। তবে তার আগে এই সুন্দর জায়গাটিতে দাঁড়িয়ে চলল অনেকক্ষণ ধরে আমাদের ফটো সেশন, আর সেই মুহূর্তগুলোকে তুলে রাখলাম বেঙ্গল ডায়েরিজের আরেকটি পাতায়। আমরা যখন বেড়াতে যাই আমাদের কাছে জায়গাগুলি অতটা গুরুত্বপূর্ণ হয় না, গুরুত্বপূর্ণ হয় এই মুহূর্তগুলো, যেখানে অনেক দিন পর আমরা বন্ধুরা এক জায়গায় হয়ে বেশ কিছুটা সময় একে অপরের সাথে কাটাতে পারি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আর জায়গাটিও সব জানাবেন আমাদের এবার বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয়।